বাংলাদেশ আপনি জানেন বাংলাদেশের বাইরে বাংলাদেশ পাসপোর্টের 2 পয়সা মূল্য নাই আনফর্চুনেটলি। বাট আমরা যেটা দেখলাম যে অনেকেই মনে করে না এটা বাংলাদেশে এখনো ম্যাচিওর্ড না, বাট আই থিঙ্ক এটা বাংলাদেশের দোষ না, ইট ইজ দি ম্যানেজমেন্ট প্রবলেম। কারণ ইফ মাল্টিন্যাশনাল আমাদের লোককে দিয়া যদি ম্যানেজ করতে পারে, কারণ আমরা আমাদের লোককে দিয়ে কেন ম্যানেজ করতে পারবো না? মানে আমরা কেউ কাউকে বিশ্বাস করি না আমাদের সমাজে। আমরা বলে দিই তুমি কাউকে বিশ্বাস করবা না। আমরা কোন কোন ইন্ডাস্ট্রিতে ঢুকেছি, আমরা কিন্তু ব্যাটারিতে তো ছিলাম, ব্যাটারিতে কিন্তু আমরা দক্ষিণ এশিয়াতে কিন্তু নাম্বার 2, নাম্বার 1 হলো ইন্ডিয়ার এক্সাইড, তারপরে হলাম রহিম আফরোজের আমাদের ব্যাটারি। সুপ্রিয় শ্রোতা, ফিনফ্যাক্টসের নিয়মিত আয়োজন মানি রুলসে আপনাদের স্বাগতম। আপনারা আজকে জেনে আনন্দিত হবেন যে আজকের পডকাস্টে আমার সাথে অতিথি হয়ে এসেছেন বাংলাদেশের অন্যতম শিল্প গ্রুপ রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেডের সম্মানিত গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর জনাব নিয়াজ রহিম। জনাব নিয়াজ রহিমকে আপনারা সবাই চিনেন। রহিম আফরোজ গ্রুপের নাম শোনেন নাই এমন বোধ করি বাংলাদেশে একজন মানুষও নেই। আমি খুবই সৌভাগ্যবান মনে করছি যে জনাব নিয়াজ রহিম তার সাংঘাতিক বিজি শিডিউল থেকে কিছুটা সময় বের করে আমাদেরকে দিয়েছেন, আপনাদেরকে দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে রহিম আফরোজ গ্রুপের সাথে আছি গেল প্রায় 2 বছরের কিছুটা বেশি সময় ধরে। আমি প্রতি মুহূর্তে অনুভব করেছি যে রহিম আফরোজ গ্রুপের প্রত্যেকটি সদস্য, বিশেষ করে বোর্ডের প্রত্যেকটি সম্মানিত সদস্য, তারা খুব বেশি হিউম্যান সেন্ট্রিক। এমপ্লয়ীদের সাথে তাদের আচরণ, গ্রাহকদের সাথে তাদের আচরণ মানবিকতায় পূর্ণ। ওনাদের সংস্পর্শে যারা একবার গেছেন তারা আসলে ওনাদেরকে ভুলেন না। আপনাদের হয়তো মনে হবে যে আমি খানিকটা বায়াসড হয়ে কথা বলছি, আসলেই সত্যি। ওনাদের সাথে মেশার পরে বায়াসড না হয়ে উপায় নেই। আমি আশা করি যে বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসায়ী গোষ্ঠী, প্রত্যেকটা গ্রুপ যদি এমন মানবিক হতেন, মানুষের প্রতি তাদের দরদ ভালোবাসা এতটাই বেশি থাকতো, তাহলে এই দেশটা অনেক সুন্দর হয়ে উঠত। আমি আর ব্যক্তিগতভাবে বেশি কথা না বলে আমরা চলে যেতে চাই আজকে ডিসকাশনে। আমার অতিথি রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেডের সম্মানিত গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর জনাব নিয়াজ রহিম। আপনাকে স্বাগতম আমাদের মানি রুলস প্রোগ্রামে। আপনি আপনার অনেক বিজি শিডিউল থেকে কিছুটা সময় বের করে আমাদেরকে দিয়েছেন, এই জন্য আপনার কাছে রিয়েলি আমি আমার শ্রোতাদের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে অনেক বেশি কৃতজ্ঞ। যখন আপনি প্রথম কাজ শুরু করলেন, ধরেন তখন আপনি যুবক মানুষ, আপনি এক্সপেরিয়েন্সড নন, বাট শিক্ষা আপনার আছে, বিদেশি শিক্ষা সহ। যখন আপনি প্রথমে রহিম আফরোজে কাজ শুরু করলেন, তখন আপনাদের গ্রুমিংটা কেমন ছিল? আপনি কি সরাসরি যে অ্যাজ ডিরেক্টর ওখানে কাজ শুরু করলেন এরকম, নাকি আপনাদের গ্রুমিংটা কেমন ছিল, শুরুটা কেমন ছিল? এটা আমাদের বাবার টাইম থেকেই। আমার বাবার টাইমে তো আমি পরে 83-তে ঢুকেছি, বাবা যাওয়ার পরে। আমি যাওয়ার আগে কিন্তু আমার মেজো ভাই, বড়জন এবং আমার ওই যে মামা যাকে বললাম, ওনারা ছিলেন। ওনারা কিন্তু উপর দিয়ে শুরু করেন, ওনাদেরকে বলছে তোমরা নিচের থেকেই শিখে আসো কাজ কেমনে করে, তুমি অন্যরা কিভাবে ডিল করে। আমিও শুরু করেছি নিচের থেকে। নিচের থেকে বলতে একদম টেকনিশিয়ান লেভেল থেকে নিয়ে আমাদেরকে উঠতে হলো। মানে আমরা যেহেতু ব্যাটারিতে ছিলাম, ব্যাটারিতে কিভাবে ওই সময় ব্যাটারিতে পানি দেওয়া লাগতো, পানি কিভাবে দিচ্ছে, কিভাবে তারা টেস্টিং করছে, কাস্টমার সার্ভিস কিভাবে দেওয়া হচ্ছে, এগুলি পর্যবেক্ষণ করা। আমার ভাইরাও এটা করেছে। আমার ভাই তো ফ্যাক্টরিতে ছিল কয়েকদিন, মানে ওয়ার্কারদের সাথে থাকা, ওদের সাথে মিলে কাজ করা, ওইখান থেকে উঠে আসে। আমি ফ্যাক্টরিতে যাইনি, আমি মোস্টলি যেহেতু আমি ডিস্ট্রিবিউশনের হাত ধরছিলাম, আমি ছিলাম ব্যাটারি সার্ভিসিং, সেলস, এই পার্টটাকে দেখা, ডিস্ট্রিবিউশন পার্টটাকে। তারপরে আপনি সম্পৃক্ত হলেন, আপনার ভাইয়েরা সম্পৃক্ত হলো, আপনার মামা সম্পৃক্ত ছিলেন। তারপরে আস্তে আস্তে রহিম আফরোজ সারা দেশে পরিচিতি পেতে লাগলো এবং আস্তে আস্তে 8টা লিমিটেড কোম্পানি আপনাদের আন্ডারে অপারেশনে ছিল, এখনো সেটা আছে। রহিম আফরোজের পিকটা যদি বলেন এবং রহিম আফরোজের টোটাল প্রোডাক্ট সম্পর্কে যদি একটু বলেন। আমরা এই 80 দশক থেকে 2000 বলবো, 2000 পর্যন্ত আমরা কোন কোন ইন্ডাস্ট্রিতে ঢুকেছি। আমরা কিন্তু ব্যাটারিতে তো ছিলাম, ব্যাটারিতে কিন্তু আমরা দক্ষিণ এশিয়াতে কিন্তু নাম্বার 2, নাম্বার 1 হলো ইন্ডিয়ার এক্সাইড, তারপরে হলাম রহিম আফরোজের আমাদের ব্যাটারি। আমরা রিনিউয়েবল এনার্জি 85-86-এ ফার্স্ট টাইম বাংলাদেশে ইন্ট্রোডিউস করি। তখন যখন কেউ বিশ্বাসও করতো না যে সৌরবিদ্যুৎ বলে কি জিনিস আছে, সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন কেমনে হয়, আমরা তখন এটা শুরু করি। ওটার সাথে সাথে তখন লোডশেডিং শুরু হয়ে গেল, আমরা গেলাম আইপিএস। কারণ আইপিএস আমাদের সহজ ছিল, ব্যাটারির সাথে এটার একটা যেহেতু এটা সংযুক্ত ইকুইপমেন্ট, আমরা আইপিএস ইন্ট্রোডিউস করলাম। মানে আমাদের টার্গেট ছিল যে অন্ধকার হইতে দেব না, অন্ধকারে কাকো থাকতে দেব না। তো রিনিউয়েবল এনার্জি পিছনে কি আমাদের প্রত্যাশা ছিল? বাংলার ঘরে ঘরে বিদ্যুৎ। কারণ যে ঘরে বিদ্যুৎ যাবে
সে উন্নতি করতে বাধ্য, তার উন্নত হওয়া বাধ্য হয়ে যাবে। মানে ঘরে আলো ঢুকে গেলে তার ব্রেন কাজ করবে, তা একটা কিছু করবে, লেখাপড়া করবে, নাহলে হস্তশিল্প হবে। দ্যাট ওয়াজ দি টার্গেট। আলহামদুলিল্লাহ আজকে আমি বলবো 85-এ যে কাজটা করেছিলাম আমরা, আজকে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ কিন্তু হোম লাইটিং সিস্টেমে উই আর নাম্বার 1 বাংলাদেশে, নট রেইম অফ রোজ, বাংলাদেশ ইজ নাম্বার 1 আলহামদুলিল্লাহ। উই স্টার্টেড দ্যাট, আমাদের গর্বটা হলো উই স্টার্টেড দ্যাট। এটা হলো আইপিএসে আমরা আছি। তারপরে আমরা এই যেটা টেকনাফ টু তেঁতুলিয়া, আমরা যেই ভাষায় যেভাবে আমরা ঢাকার অফিসে কথা বলি, ইনশাল্লাহ আমাদের সাথে সম্পৃক্ত ডিলার ঢাকা টু তেঁতুলিয়া যারা আছেন, আপনি দেখবেন তাদের মূল্যবোধ, তাদের ভাষা, তাদের সার্ভিস কমিটমেন্ট ইজ সেম। তো আমরা যেটা করেছি, দীর্ঘদিনে আমরা নার্চারিং করেছি, এক্সপোজার দিয়েছি, ট্রেনিং দিয়েছি। ওনাদের ডিলাররা আমাদের ফ্যাক্টরি ভিজিট করে, আমরা ওনাদেরকে ভিজিট করে এটা আমরা একটা বৃহত্তর একটা পরিবার হিসাবে আমরা কিন্তু নিজেকে গড়ে তুলেছি। তো আলহামদুলিল্লাহ আমরা এইখানে সেক্টর আছে। তার মানে আমরা ডিস্ট্রিবিউশনে কিন্তু আমরা ডিস্ট্রিবিউশনে ব্যাটারি, টায়ার, তারপরে আমরা যেহেতু ব্যাটারি ওয়াটার ছিল, আমরা ব্যাটারি ওয়াটার করলাম। ব্যাটারি ওয়াটারের সমস্যাটা হলো এটা পাইকারি হারে কিন্তু নকল শুরু হয়ে গেল, আমরা কোনোভাবেই পারছি না। তো ফোক আর এটা লো কস্ট আইটেম আমরা তেমনই করি নাই। আমরা পরে লুব অয়েলে গেলাম। লুব অয়েলে আলহামদুলিল্লাহ আমি বলবো আমাদের এখন নিজস্ব ব্র্যান্ডও আমরা লুব অয়েল ইন্ট্রোডিউস করছি, কারণ যেহেতু আমরা প্রায় ব্যাটারিতে প্রায় 75টা দেশ আমরা টাচ করেছি। মানে আপনারা প্রচুর ব্যাটারি এক্সপোর্ট করেন 75টা দেশে, প্রচুর করি না, বাট 75টা দেশে আমরা এন্ট্রি করেছেন। তার মানে আমরা ইনশাল্লাহ আমার সম্ভাবনা হলো 75 দেশে আমরা ব্যাটারি এক্সপোর্ট এক্সপ্যান্ড করতে পারবো। কিন্তু আমাদের অনেকগুলো পিস্টান আছে, লাইক আমাদের ফাইন্যান্সিয়াল পিস্টান, ওটার জন্য যে অর্থায়ন করা লাগে সে অর্থ আমাদের কাছে নাই। হ্যাঁ, তারপরে আমাদের বাংলাদেশ, আপনি জানেন বাংলাদেশের বাইরে বাংলাদেশ পাসপোর্টের 2 পয়সা মূল্য নাই আনফর্চুনেটলি। তো আমাদের মেড ইন বাংলাদেশ এক্সপোর্ট করতে গিয়ে আমাদেরকে প্রচুর প্রমোশন এন্ড এক্সপেন্সেস করতে হলো। ইভেন বাঙালিরা যারা বিদেশে আছে তারাও বিশ্বাস করতো না যে বাংলাদেশ থেকে ব্যাটারি আসবে, এটা কি ধরনের কথা। তারাও উৎসাহ দিতাম। পরে আমরা প্রায় কয়েক বছর পরে একজন মিশরি ভদ্রলোককে আমরা পেলাম, সে বলছে ঠিক আছে আমি ট্রাই করবো তোমার ব্যাটারি এনে। এই হলো আমাদের বিসমিল্লাহ এক্সপোর্ট টু মিডল ইস্ট। প্রথমে প্রথমে আমরা চেষ্টা করেছিলাম ইন্ডিয়াতে আমার ব্যাটারি যেতে ইন্ডিয়া বাধা দেওয়া শুরু করলো। একপর সময় আপনারা বোধহয় নিশ্চয়ই শুনছেন অ্যান্টি ডাম্পিং কেস ছিল আমাদের এগেনস্টে। আমরা সেটা 6 বছর ওদের সাথে মামলা টামলা করার পরে বাংলাদেশ হলো প্রথম দেশ সারা বিশ্বে যারা WTO ট্রাইব্যুনালে গেছে, আর রহিম আফরোজ প্রথম কোম্পানি যারা বাংলাদেশকে ওইখানে নিয়ে গেছে। এবং আপনি ব্যক্তিগতভাবে এটা নিয়ে খুবই ফাইট করেছেন। আমি ব্যক্তিগত ফাইট করেছি, ইন্ডিয়াতে গেছি, হাইকোর্ট, মানে অনেক মামলা টামলা হয়েছে এটা নিয়ে। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত বাংলাদেশ জিতেছে। এবং আমরা যখন আগোরা করি, আগোরার করার পিছনে একটা যুক্তি ছিল, আমাদের জন্য সবচেয়ে সহজ ছিল আমাদের লাইনে যাওয়া। যেহেতু আমরা ব্যাটারি টায়ারে ছিলাম, আমার জন্য গাড়ি লাইনে ব্যবসা, আমরা পেট্রোল পাম্প বা অন্য মেকানিক্যাল সাইডে যেতে পারতাম। কিন্তু আমরা সুপার মার্কেট কেন চুজ করলাম? আমরা দেখলাম আমরা কোথায় অবদান রাখতে পারবো। মানুষ কিন্তু কাঁচা বাজারে যায়, নোংরা একটা পরিবেশ, মানে কোনো জিনিস অগুছানো। আইডিয়া আসলো যে আমরা এটাকে কিভাবে গুছাইতে পারি, সেখান থেকে কিন্তু আগোরা জন্ম নেয়। আর বাংলাদেশের অর্থনীতি কিন্তু নির্ভর করে কিন্তু কৃষির উপরে। অবশ্যই আপনি কৃষির দিকে তাকান, ম্যাক্সিমামই অগুছানো। আমাদের বাজার ব্যবস্থার কোনো ঠিক নাই, আমরা কি খাচ্ছি আমরা নিজেরাও জানি না। পয়সা দিয়ে নিচ্ছি, 10 টাকার জিনিস নিচ্ছি, 8 টাকা বা 5 টাকা হয়তো খাচ্ছি, বাকি 5 টাকা ফেলে দিচ্ছি। আমরা বললাম না, এখান থেকে আমাদেরকে একটা পরিবেশ পরিবর্তনের জন্য কিছু করতে লাগবে। আপনি আরেকটা জিনিস বলবো এখানে, যেটা মাইন্ড করবেন কিনা জানি না, মানে আমরা কেউ কাউকে বিশ্বাস করি না আমাদের সমাজে। আমরা বলে দিই তুমি কাউকে বিশ্বাস করবা না, শেখানো। আর আমরা আমাদের কাস্টমারকে বলতেছি না তুমি আমাকে বিশ্বাস করো, তুমি ঠকবা না তুমি। এন্ড অ্যাকর্ডিংলি আমরা এই প্রেমিসেস করার জন্য আমরা কি করলাম, ফার্স্ট ইলেকট্রনিক ওয়েইং স্কেল আমরা নিয়ে আসলাম, যেখানে আপনি একটা পাতা রাখলেও পাতার ওজনটা আসবে, মানে এত সেন্সিটিভ। তো সেইখান থেকে আমরা শুরু করলাম। আর এটা কাস্টমার দেখতে পাচ্ছে আমি কি ওজন দিচ্ছি, কি ওজন নিচ্ছে, ভেরি ট্রান্সপারেন্ট বিজনেস শুরু করলাম। আগোরাতে সাপ্লাই কি দিবে কে? আমার তো কৃষি পণ্য এসে ও বাজার লিটারালি আগোরা হলো একটা টিভি স্ক্রিনের মতন। এর পিছনে আমরা কি করলাম, প্রান্তিক কৃষককে কিভাবে আমরা ভোক্তাদের সাথে কানেক্ট করতে পারি। সেই কারণে আমরা একটা শ্রীলঙ্কান কোম্পানির সাথে একটা জয়েন্ট ভেঞ্চার করি, যেখানে আমরা বলছি আর সবচেয়ে বঞ্চিত কমিউনিটি আমাদের সমাজে হলো কৃষক। ওকে আমরা বীজ দিই, বীজ
গজাইতে পারে, নাও গজাইতে পারে। গজাইলে তো ভালো, না গজাইলে কারো কোনো দায়িত্ব নাই। এখানে এগ্রিকালচার ইন্স্যুরেন্স নাই। আমরা যেটা করলাম, আমরা কৃষককে গ্যারেন্টি দেওয়া শুরু করলাম যে এই একটা জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে আমরা কোয়ালিটি সিড ইম্পোর্ট করে ওদেরকে দেব, ওরা উৎপাদন করবে আর আমরা ওদের থেকে কিনে নিয়ে আসবো। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট একটা কানেকশন হবে। আর আমাদের প্রাইসিং সিস্টেম, আমি একটা যে দামে বিক্রি করব তার থেকে আমাকে আমার কমিশন আর প্রফিট পেয়ে গেলে ওর উৎপাদন খরচ করতে আমার দেখা দরকার নেই। লেট হিম বি হ্যাপি, আমরা হ্যাপি, কাস্টমার আর হ্যাপি, এভরিথিং শুড বি অল রাইট। কাস্টমার যে জিনিস চায় সে পাচ্ছে, আমি যে প্রফিট চাই আমি পাচ্ছি, কৃষক তার শ্রমের বিনিময়ে যা নিতে চায় নিতে পারে। আলহামদুলিল্লাহ এই আমরা সবুজ সেতু নামে একটা পরিকল্পনা শুরু করলাম। ওকে, সবুজ সেতু, এই যে কৃষককে আমরা কিভাবে বক্তার সাথে কানেক্ট করব, কানেকশনটা হলো। আপনি দেখবেন এইগুলির কারণে বিএসটি কিন্তু বাংলাদেশে ব্রিটিশ আমল থেকে ছিল এক একটা নামে। বিএসটি কিন্তু অ্যাক্টিভ ছিল না। 2004 না 5 সন থেকে বিএসটি অ্যাক্টিভ হয়ে গেল এই আগরার কারণে। অনেক দিন পর তারপরে আমরা মামলার পরে মামলা খাওয়া শুরু করলাম যে ভেজাল এনে এসে দেখে বলতো পচা, কোনো মাপ নাই, কোনো এক্সামিনেশন নাই, কিছু নাই। ইন্সপেক্টরকে ম্যানেজ করলে কোনো ভেজাল নাই, ম্যানেজ না করলে ভেজাল। তো আমরা বললাম আমরা আপোষহীন থাকবো, লেট হিম ডু যা ইচ্ছা তা করুক। আমরা মামলাও খাইলাম, আমরা ব্যবসাও করলাম। আমার শুধু দেখার দরকার ছিল আমার সেলস ড্রপ করে কিনা, যেহেতু অপপ্রচার হচ্ছে, ভেজাল হচ্ছে এটা। আলহামদুলিল্লাহ ওই সেই দিক দিয়ে আমাদের সমস্যা ছিল না। পাবলিক আমাদেরকে বিশ্বাস করে আসে, নিজ চোখে দেখছে, কিনছে, কে কি বললো এফেক্ট করে নাই। বাট অ্যাজ এ রিজাল্ট হয়েছে কি, আজকে আপনি বক্তা অধিকার আইন পাইছেন, আজকে আপনি নিরাপদ খাদ্য আইন পাইছেন। এইগুলো আসছে জাস্ট বিকজ আমরা একটা স্ট্যান্ড নিয়েছি বলে আমাদেরকে সাপোর্ট করে। আমি বলবো না সরকার আমাদের এগেনস্টে ছিল, সরকার তার যা করার করছে, কিন্তু সরকার ইমপ্লিমেন্টেশন এজেন্সিসকে এক একজন এক এক রকম, হয়তো তারা বুঝে উঠতে পারে না, এমনও হতে পারে বুঝে উঠতে পারে। পরে যখন বুঝে উঠছে অনেকেই ক্ষমাও চেয়েছে যে আমরা এইভাবে বুঝিনি। এখন যে আইনগুলো হচ্ছে, এখন বৈজ্ঞানিক পদ্ধতি পরীক্ষা করার পরে আমাকে বলতে হবে এটা ভেজাল, আগে যেমন দেখে বলে দিত। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, আপনি হয়তো কিছু মনে করবেন কিনা। সেটা হচ্ছে, কোন ব্যাংক এমডি বলছে যে রহিম আফরোজের টাকা দেওয়ার সক্ষমতা আছে কিন্তু টাকা দিচ্ছে না। এই সম্পর্কে আপনার না, এটা আপনি যে বললেন, আপনি এটা ভালো কথা বললেন। ভালো একটা সুনাম আছে এবং আরেকটা কি জানি বলেন, একটা ভালো সুনাম আছে মানে, এবং অনেস্টি আছে, অনেস্টি আছে এন্ড সুনাম আছে। জি, আমরা নিজেরাই বিশ্বাস করি না যে আমরা এইভাবে পড়ে গেলাম কেন। যেহেতু আমাদের সুনাম আছে, আমাদের প্রচার ওইভাবে আছে, প্রসার আছে ওইভাবে, কেউ দেখলে তো বিশ্বাস করে না যে এরা এইভাবে পড়তে পারে। আপনি চিন্তা করেন 65 ইয়ার্স হিস্ট্রিতে আমরা এই দিন দেখি নাই। তো 65 বছর যে সলিড গ্রাউন্ডে ছিল, হঠাৎ করে বলতেছে আমি নাই, এটা একটা অবিশ্বাস্য ব্যাপারই। বাট আমরা ওটা মাইন্ড করি না। আমরা ওনাদেরকে বলি আপনি আমাদেরকে আইসা দেখেন, আপনি নিজেরা আমাদের বোর্ডে বসেন, আমরা ওদেরকে ওই অধিকার দিই, আমাদের বোর্ডে বসেন, দেখেন, আমাদের পার্টনার হন। লেট আস বি এ পার্টনার ইন ডেভেলপমেন্ট, পার্টনার ইন রিভাইভাল। এটা কিন্তু বাংলাদেশে একটা হিস্ট্রি হবে। হ্যাঁ, এটা ডুবে যাচ্ছিল, ব্যাংকের সহযোগিতায়, পার্টনারশিপে কোম্পানিকে আমরা তুলতে পেরেছি। তার মানে যদি এমনটি হয়, যেমন ধরেন যে অনেকগুলো ব্যাংকে রহিম আফরোজের অনেক লায়াবিলিটি আছে, কোনো ব্যাংকে 700 কোটি 500 কোটি এরকম, এখন তো দরকার আপনার 200-300 কোটি হলে আপনি আমরা দাঁড়া যাবো। তাহলে যদি কয়েকটা ব্যাংক মিলে মানে বাংলাদেশ ব্যাংকের গাইডেন্সিপে 200-300 কোটি টাকার একটা ফান্ড আপনার জন্য ক্রিয়েট করে, তাহলে আপনি ব্যবসায় দাঁড়াতে পারেন, আপনার সেলস রেভিনিউ বাড়তে পারে, এক্সপেনশন হতে পারে, এবং আলটিমেটলি যে সেলস রেভিনিউ বাড়বে তা দিয়ে যে ব্যাংকের যে লায়াবিলিটি সেটা পরিশোধ শুরু হতে পারে। আমার মনে হয় গভর্নমেন্টের উচিত এই ক্ষেত্রে বিশেষ করে রহিম আফরোজকে দুর্দান্তভাবে সহায়তা করা। কারণ রহিম আফরোজকে সহায়তা করা মানে রহিম আফরোজকে শুধু সহায়তা করা নয়, এর সাথে জড়িত যত মানুষ তাদের সহায়তা করা, এবং যতগুলো ফিনান্সিয়াল অর্গানাইজেশন, ব্যাংক এবং নন ব্যাংক ফিনান্সিয়াল অর্গানাইজেশনগুলো তাদেরকে আর্থিক সহায়তা দিয়েছে, তাদেরও সহযোগিতা করা। আমি সেটা, এবং আলটিমেটলি দেশ এটা লাভবান হবে, দেশ আমরা এক্সপোর্ট করলে দেশের ইয়ে বাড়বে, সুনাম বাড়বে। অবশেষে আপনাকে বলি যে আপনি মানে অনেক ব্যস্ততার মধ্যে সময় বের করে এসেছেন এবং এতক্ষণ আমাকে সময় দিলেন, এত গুরুত্বপূর্ণ আলাপ করলেন, এবং আমি বিশ্বাস করি যে আপনার আলাপ থেকেই আমার দর্শকেরা যারা শুনবে তারা উপকৃত হবে, এবং যারা পলিসি মেকার আছেন যদি তাদের কানে পৌঁছায়, তাহলে বাংলাদেশের যারা রিয়েল ব্যবসায়ী, যারা ট্রাভেলের মধ্যে আছেন, তারা উদ্যোগ নিবে তাদেরকে ট্রাভেল থেকে বের করে আনতে, এবং এই ব্যবসায়ীরা যেন আপনাদের মতোই মানে দেশে কন্ট্রিবিউট করতে পারে, ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারে, এমপ্লয়মেন্টে কন্ট্রিবিউট করতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।